আমাদের আজকের গল্পের নিবেদন কৌশিকী। গল্পের সূত্রধর আমি সৃজা। শুরু করছি আজকের গল্প সৌগত ঘোষের লেখা কৌশিকী। গল্পের কথক মৌসুমী, রজতের ভূমিকায় সার্থক, প্রত্যুষার ভূমিকায় শাওনি, কৌশিকীর ভূমিকায় পায়েল, শাগনিকের ভূমিকায় সৌরভ, অতিথি চরিত্রের ভূমিকায় সৌরভ, বিশেষ চরিত্রে থাকছে রমিতা। এতক্ষণ বক্তব্যটি পেশ করলেন চিত্রা। প্রকৃতিতে তখনও এক গভীর সৌন্দর্যের ছোঁয়া, তবুও প্রকৃতি যেন কেমন নিশ্চুপ, ঘোর। তার মধ্যেই আশার আলোর মতো রজত মৃন্ময়ী কালী প্রতিমা গড়তে গড়তে আপন মনে গিয়ে চলেছে। দুর্গাপুজো সবেমাত্র শেষ হয়েছে। জায়গাটা বোলপুর। দুর্গাপুজোর বিষণ্ণতার ছাপ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। অবশ্য রজতের মনে উৎসাহের অভাব নেই। এক মনে গড়ে তুলেছে দেবী মূর্তি। তার হাতের ছোঁয়াতে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে মায়ের মুখ। ওর কাছে এই প্রতিমা গড়ার কাজটা সাধনার মতো। বিগত ৩-৪ বছর ধরে এই কাজে মন প্রাণ সঁপে দিয়েছে ছেলেটা। চিলেকোঠার এই ঘরটা ছোট হলেও আলো আসে পর্যাপ্ত। চারিদিকে অগোছালো রং তুলি, বিভিন্ন ধরনের ছবি। তার মধ্যে মন উদাস করে দেওয়া, যেমন গ্রামের মেঠো পথে গান করতে করতে হেঁটে যাওয়া বাউল, বা বটগাছের ডাল ধরে দোল খেতে থাকা উচ্ছ্বাস ভরা বাচ্চার ছবিও আছে। তেমন আছে দৃঢ় লক্ষ্যে অবিচল থাকা কুরুক্ষেত্রে অর্জুনকে উপদেশ দেওয়া কৃষ্ণের ছবি, বা রণমত্ত মহামায়ার মহিষাসুর বধের অসাধারণ কিছু চিত্র। আহা, বেশ সুন্দর হয়েছে তো প্রতিমার মুখখানি। কাজটা ধরে কর, বুঝলি? রজত পেছনে ফিরে দেখল ওর বাবা, মানে বিভাসবাবু, কখন নিঃশব্দে ঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন। ও বাবা, কখন থেকে দরজায় দাঁড়িয়েছো? একবার ডাকবে তো আমাকে। বিভাসবাবু ম্লান হাসলেন। তার সাদা হয়ে আসা চুল, মলিন শার্ট আর চোখের মোটা কালো ফ্রেমের চশমাটা একটু হলেও যেন অপরাধবোধ বাড়িয়ে দেয় রজতের মনে। বিভাসবাবু গত মাস 3 আগেই মাত্র চাকরি থেকে অবসর নিয়েছেন। এদিকে রজত টুকটাক টিউশন করে আর ছবি আঁকার একটা স্কুল চালায়। রজত খুব যে উচ্চাকাঙ্ক্ষী তা নয়। বাবা মায়ের পাশে দাঁড়ানো, প্রতিবেশী পাড়ার মানুষদের বিপদে আপদে সাহায্য করা, আর ইচ্ছে বা স্বপ্ন বলতে বাচ্চাদের আঁকা শেখানো, এর মধ্যেই তার সমস্ত সুখ শান্তি। রজতের বাকি বন্ধুরা যখন উচ্চশিক্ষার জন্য বা চাকরি সূত্রে দিল্লি, ব্যাঙ্গালোর বা কেউ কেউ দেশের বাইরেও পাড়ি দিচ্ছে, তখন রজতের আনন্দ বলতে কেবল সোনাঝুরির দিকে বিকেলের নরম আলোয় একটু বাইক নিয়ে হাওয়া খেয়ে আসা, বা পল্লীতে রতনের চায়ের দোকানে মধ্যবিত্ত জীবনের একটু বিলাসিতার আড্ডা। বাকিদের মতো জীবনের অঙ্ক দৌড়ে সামিল হওয়ার কোনো রকম ইচ্ছাই নেই। বিভাসবাবু ও তার স্ত্রী তাদের একমাত্র সন্তানকে যতটা পারেন উৎসাহ দেন। ওরা ভালো করে জানেন তাদের ছেলে আর 5 জনের চেয়ে কিছুটা হলেও আলাদা। রজতের এই সুন্দর প্রতিভা যাতে সুপ্ত না থাকে, তার জন্য সকল প্রকার চেষ্টাই তারা করেছেন। আরে, ব্যাংকের পরীক্ষার রেজাল্টের কিছু খবর হলো নাকি? না বাবা, মানে এবারও কাট অফ ক্লিয়ার করতে পারিনি। টিউশন ও আঁকার ক্লাস শেষে সরকারি চাকরির জন্য পড়ার বিশেষ সময় রজত পায় না। এই জন্য বিভাসবাবুর মনে খেদ যদিও নেই, তবুও বন্ধু পাড়া প্রতিবেশীর সন্তানদের শিখরে উঠতে দেখে অগোচরে দীর্ঘশ্বাস ফেলেন বইকি। কিরে ভাই, বাড়ি আছিস? ডাক দেয় রজতের বন্ধু শাগনিক। শাগনিক ওর সবচেয়ে কাছের বন্ধু। আজ সোনাঝুরির দিকে যাওয়ার কথা আছে ওদের, তাই বাইক নিয়ে অপেক্ষা করছে রজতের জন্য। কোনো রকমে একটা জামা গায়ে দিয়ে রজত বেরিয়ে গেল। সোনাঝুরিতে আজ রোদটা যেন একটু বেশি চড়া মনে হচ্ছে। শুধু 2-1 জন ট্যুরিস্ট উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে।
এখন বিক্রি বাটা হচ্ছে না তেমন, কোনো দোকানেই। সামনেই মায়ের পুজো, সেই কারণেই হয়তো ধীরে ধীরে ভিড় বাড়বে। প্রকৃতির বাতাসে বাউল গান, সাথে গরম চায়ের ধোঁয়া ওঠা কাপে আওয়াজ করে মন মজানো চুমুক। আহা, অথচ রজতকে কেমন যেন অস্থির অস্থির দেখাচ্ছে। বাপ্পা তার দোকানে রজত আর শাগনিক বসে আড্ডা সাজিয়েছে। রজত কেমন যেন উদাসী চোখে আনমনা হয়ে উথাল পাথাল ভাবছে, শালের বোনের দিকে তাকিয়ে। শাগনিক একটা বিস্কুট চায়ে ভিজিয়ে তুলতে গিয়ে সেটা ডুবে গেল। আর দূর মন্দা, কপালটাই খারাপ। ভাই পুরো দেবদাস হয়ে গেলি যে। বৌদি কি পাত্তা ফাত্তা দিচ্ছে না? হ্যাঁ, দিচ্ছে না পাত্তা? দেখ, তুই প্রত্যুষাকে বৌদি বলা বন্ধ কর। আমাদের মধ্যে আর কিছু নেই। ওর বাড়ি থেকে ছেলে দেখছে, ওকে দোষ দিই না। আমি তো আর চাকরি করি না, কোন মুখে ওর বাড়ির লোককে গিয়ে বলবো বলতো? যাক গে, ছাড় এসব কথা। শাগনিক সমস্তটা নিরীক্ষণ করে বুঝল, প্রসঙ্গ পাল্টাতে বলল, হ্যাঁ রে, তুই যেখানে আকাশে খাস, শুনলাম নাকি সেখান থেকে দুটো বাচ্চা মেয়ে গায়েব হয়েছে। আর বলিস না, ঠিকই শুনেছিস। অস্মিতা তিথি খুব মিষ্টি বাচ্চা, বড্ড দারিদ্রতায় কাটে ওদের। তবুও মুখে হাসির অভাবটা ছিল না, আঁকাতে উৎসাহ ছিল। গত বৃহস্পতিবারের ক্লাসের পর থেকে দুজনেই নিখোঁজ, বাড়ি ফেরেনি। ইনভেস্টিগেশন তো হচ্ছে। খুব চিন্তার ব্যাপার ভাই। এইটুকু দুটো গরিব ঘরের বাচ্চা মেয়ে, ইস, বাড়ির লোকগুলোর কি হচ্ছে ভাবতো একবার। আসলে আমারই ভুল, বুঝলি। সেদিন গোটা ব্যাচ ছুটি হওয়ার পর ওরা দুজনে বায়না ধরলো যে স্কুলের আঁকার মাস্টারমশাই কী সব প্রজেক্ট দিয়েছে, তাতে একটু সাহায্য করে দিতে হবে। সেসব করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। আশ্রমটা এমনিতেই কোপাইয়ের ধারে, আশপাশটা বেশ শুনশান। যখন ওরা বেরোলো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আরে তুই কি আর এসব জেনে শুনে করেছিস? তুই কি কাউকে সন্দেহ করছিস? আমার কেন জানি না এটাকে হিউম্যান ট্রাফিকিংয়ের কেস মনে হচ্ছে। শুনলাম তোদের আশ্রমে নাকি কোন নতুন দিদিমণি এসেছে। কৌশিকী নামে একজন এসেছে বটে, সেলাই, হাতের কাজ এসব শেখায়। দেখিস ভাই, সাবধান কিন্তু। হ্যাঁ, এখন এইসব মেয়েদের দিয়েই কত কি না হচ্ছে। আরে না রে, ওনাকে দেখে আমার তেমনটা মনে হয়নি জানিস। ইন্ট্রোভার্ট, বেশি কথাবার্তা বলে না। হ্যাঁ, মুখ দেখে যদি সব হয়েছে তো তাহলেই হয়েছে। রজত শেষ চুমুক দিয়ে চায়ের ভাঁড়টা ডাস্টবিনে ফেলতেই যাচ্ছিল। ঠিক তখনই সামনের রাস্তা দিয়ে সাইকেলে করে একটা মেয়ে ওদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। একটু যেন হাঁফাচ্ছে, চুলও অবিন্যস্ত, দুশ্চিন্তায় মুখে বিন্দু বিন্দু ঘাম। রজত, একটু সাইডে চলো এক্ষুনি। কিছু কথা না বললেই নয়। আরে প্রত্যুষা, প্রত্যুষা যে, কেমন চলছে? চলছে গো। একটা দায় সারা উত্তর দিয়ে প্রত্যুষা রজতের হাত ধরে টানতে টানতে শালবনের দিকে নিয়ে যায়। চলতে চলতে একটা নির্জন গাছের তলায় দাঁড়িয়ে পড়ে দুজন। শালবনের মৃদু বাতাসে প্রত্যুষার চুলগুলো এলোমেলো হয়ে যায়। মোটা ফ্রেমের চশমার ভিতর দিয়ে দুটো চোখ যেন চিকচিক করে ওঠে। কিরে, কিছু জোগাড় করতে পারলি? লাস্ট এক্সামের রেজাল্টে নাম এলো? না রে, মাত্র 3টে নম্বর, কাট অফটা ক্লিয়ার হয়নি। আর একটু খাটলে নেক্সট বার ক্লিয়ার হয়ে যাবে। বুঝলি, ভাবছি কলকাতায় গিয়ে বাবা কোচিং। আমার বিয়েটা ঠিক করে ফেলেছে রজত, আর ঠেকাতে পারলাম না। পাত্র ইঞ্জিনিয়ার, কানাডায় থাকে। তড়িঘড়ি বিয়েটা সেরে ফেলতে চায়। গলার কাছে কান্নাটা দলা পাকিয়ে আসে রজতের। চিৎকার করতে চায়ও, চোখ দুটো যেন বাঁধ মানতে চাইছে না। দম আটকে আসছে, যন্ত্রণাটা দগদগে ঘায়ের মতো চোখে মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট। বুকের ভেতর পাহাড়ের মতো ভারী কষ্টটা শালগাছের শিকড়ের মতো চেপে বসেছে। কাকু তো ঠিকই করেছেন, আমার কোনো চালচুলো নেই। কবে আদৌ চাকরি পাবো ঠিক নেই। তুই বিয়ে করে নে, সুখী হবি।
দুঃখ, কষ্ট, হতাশা আর কান্নার কি নিদারুণ প্রতিচ্ছবি ফুটে উঠেছে রজতের গলার স্বরে। তুই আমাকে ভুলে থাকতে পারবি? চেষ্টা করব। মা তারা আছেন, সব ঠিক হবে। ভালো থাকিস রজত, ভালো থাকিস। দুটো হৃদয়ের মিলিত এক গোলাপি সংসার বিদীর্ণ হয়ে টুকরো আভাসে চারপাশ কেমন নির্লিপ্ত সন্ন্যাসীর ন্যায় ধ্যানরত। হৃদয়ের মৃত্যুতে বোধহয় নিশ্চিহ্ন রক্তপাত হয়। এই মহানির্বাণে গাছের শুকনো পাতাটিরও কিচ্ছু যায় আসে না। ধীরে ধীরে অন্ধকারে প্রত্যুষার চলে যাওয়াটা মিলিয়ে গেল। দূরে বাউলদের কণ্ঠস্বর ভেসে আসে, শূন্য এ বুকে পাখি মোর আসে না ফিরে, কত রাত একা কাটাই অন্ধকার ঘরে। রজতের কলেজের দিনগুলো বড্ড মনে পড়ে। একসাথে বেঞ্চে বসা, মাঝে মাঝে কামাই করে লালবাঁধের দিকটায় বা সিনেমা দেখতে যাওয়া, সেই বৃষ্টির দিনে ছাতিম গাছের তলায় প্রথম ঠোঁটের আস্বাদন। ফোনের রিং বাজে এমন সময়। সপ্তাহ 2 কেটেছে মোটামুটি। কালী পুজোর পরের দিন খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল আশ্রমে। রজত, কৌশিকী আর আশ্রমের বেশ কিছু জন মহারাজ নিজে হাতে করেই পুরো আয়োজনটা করেছিলেন। সারাদিনের দৌড়ঝাঁপের পর স্টোর রুমে জিনিসপত্র গোছাতে গোছাতে গুনগুন করে ওঠে, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি। হঠাৎই কৌশিকী মাতৃমূর্তির সামনে থমকে গিয়ে জিজ্ঞেস করে, এই মূর্তিটা তো তোমারই বানানো রজতদা? হ্যাঁ, আমি বানিয়েছি। অনেক দিন থেকে ইচ্ছা ছিল মায়ের মূর্তি বানানোর। ভাবলাম এবার পূজায় চেষ্টা করতে ক্ষতি কি। সত্যি অদ্ভুত এক দীপ্তি আছে মাতৃমূর্তির মধ্যে। এত সুন্দর শিল্প, অথচ কোনো লৌকিক প্রচার নেই, দেখনদারি নেই। আমি মনে করি ভক্তি লোক দেখিয়ে হয় না। আমার বাবাও একই কথা বলতেন। আমরা নবদ্বীপের মানুষ, কীর্তন করেই সংসার চালাতেন বাবা, চলে যেত কোনো রকমে। আধ্যাত্মিক ভাবধারা নিয়েই বড় হয়েছি, কিন্তু একদিন সব ওলট পালট হয়ে গেল। বাবা সেদিন আমার জন্য স্কুলের বই খাতা কিনতে বেরিয়েছিল। রাস্তা পার করতে গিয়েই গলাটা ধরে এসেছে কৌশিকীর, চোখের কোণে জল টলমল করছে। রজতের বুকের মধ্যেও অদ্ভুত কেমন একটা চাপা কষ্ট হচ্ছে। প্রত্যুষার অনুপস্থিতি কি অন্য কারো প্রবেশ ঘটাচ্ছে মনে, অজান্তেই? নাকি শুধুই সহানুভূতি, তার চেয়ে বেশি কিছু নয় কি? রজত নিজেও বুঝে উঠতে পারছিল না। কি করে সামলে উঠলে এত বড় ঝড়? প্রথম আমি খুব কাঁদতাম। পড়াশুনো, খেলাধুলো, টিউশন কিছু ইচ্ছাই করতো না। মা সংসারের হাল ধরেছিলেন শক্ত হাতে। তারপর তো টিউশন, স্কলারশিপ, এরপর এখানে এসে মাস্টার্স করতে চলে এলাম। শহরটাও আস্তে আস্তে আপন হতে শুরু করেছে। কৌশিকীর কথা শেষ হওয়ার আগেই একটা অস্পষ্ট অবয়বকে দূর থেকে আশ্রম চত্বরের দিকে ছুটে আসতে দেখল তারা। রজতদের কাছে এসেই সেই ধুতি উত্তরীয় পরিহিত মধ্যবয়সী ব্যক্তি ধপাস করে মাটিতে বসে পড়ে কাঁপতে শুরু করলেন। এই আশ্রমেরই প্রধান পুরোহিত, চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তোমরা খবরটা শুনেছো? লাশ পাওয়া গেছে নাকি 2 বাচ্চা মেয়ের নদীর ধারে। আপনি কি বলছেন মহারাজ? বাচ্চা মানে অস্মিতার তিথি? কোপাইয়ের ধারে একটা ঝোপের ধারে পড়েছিল। ভোরবেলা এক মাছরার চোখে পড়ে প্রথম, এরপর পুলিশ কাছারি। বাবা মারা তো পাথরের মতন হয়ে আছে। পুলিশ বলছে শরীরে নাকি অত্যাচারের চিহ্নও রয়েছে। এইটুকুটুকু বাচ্চা মেয়ে, এরা আদেও মানুষ তো? রজত পুরোহিত মশাইকে হাত ধরে তুলে একটা চেয়ারে বসালো, তারপর মাতৃমূর্তির সামনে গিয়ে দাঁড়ালো। এই পরিস্থিতিতেও শান্ত এবং দৃঢ়, চোয়াল শক্ত করে বলল, সমাজে এরা রক্ত বীজের মতো বেড়েই চলেছে। একটাকে নির্মূল করলে আরো 10 জন জায়গা নিচ্ছে।
তবে মা সব দেখছেন। ওরা আসলে ভুলে গেছে যিনি মমতাময়ী তার সংহারিণী রূপে আবির্ভূত হওয়ার সময়ের অপেক্ষা মাত্র। তিনি সব পাপের বিনাশ করবেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহ, বিকেল পেরিয়ে সন্ধ্যা নামছে, চারপাশে অন্ধকার ঘনাচ্ছে, অপার্থিব এক নিস্তব্ধতা যেন। আজ একটা বিশেষ দিন। আজ প্রত্যুষার বিয়ে। কোপাইয়ের ধারে একটা পরিত্যক্ত গুদামে বিয়ারের বোতল হাতে বাইরের দিকে রজত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ভাবছিল, চিরতরে তার প্রেম আজ অন্য কারো হবে। আরে ওর বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? বোলপুরে কি মেয়ের অভাব? তোদের আশ্রমের ওই মেয়েটা, কি যেন নাম, স্টক করছিলাম তো সোশ্যাল মিডিয়াতে, ফিগারটা তো সেই, উফ, বললে ওকেই সেট করে দেবো তোর জন্য। রজতের মাথা ঝিমঝিম করছিল, বমি বমি পাচ্ছে একটু একটু। বাথরুমের দিকে পা বাড়িয়ে নেশার ঘরে যা দেখল, তাতে দম বন্ধকর পরিস্থিতি হয়ে গেল। সাগ্নিক, তিতির হেয়ার ব্যান্ড তুই কোথা থেকে পেলি? সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায় রজতের কাছে। বুঝতে কিছুই বাকি থাকে না। আসল কালপ্রিট তার বন্ধু সাগ্নিক। শুয়োরের বাচ্চা, তোকে আমি ছাড়বো না। ওইটুকু ফুলের মতো শিশুকে, ছি! রজত সাগ্নিকের উপর ঝাঁপিয়ে পড়তে গেল, কিন্তু সাপদের ক্ষিপ্রতায় সরে গেল সাগ্নিক, যার ফলে টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে রজত। বন্ধুত্বের এই প্রতিদান দিলি ভাই? তোর এক্সের বিয়ে, তাই একটু মনটা ফুরফুরে করতে নিয়ে এলাম, আর আমার উপরই চোটপাট করছিস? বলেই একটা মদের বোতল তুলে নিয়ে সজোরে মারল রজতের মাথায়। জেনেই যখন গেছিস, তখন তোকে তো আর যেতে দেওয়া যায় না। এখান থেকে বেরিয়েই তো পুলিশ আর মিডিয়াকে সব খুলে বলে দিবি। হঠাৎ করে গুদাম ঘরের দরজাটা শব্দ করে খুলে গেল। সাগ্নিক দরজার দিকে তাকিয়ে দেখল এক নারী মূর্তি সেখানে দাঁড়িয়ে আছে। চুলগুলো হাওয়াতে উড়ছে, আর তার চোখ দুটো জবা ফুলের মতন লাল। কৌশিকী। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার, শরীরটা কাঁপছে থরথর করে। এক অমানসিক এবং অচেনা কণ্ঠস্বর বেরিয়ে এলো তার মুখ থেকে। আরে এখানে তো হিরোইনই দেখছি হিরোকে বাঁচাতে এসেছে। এসো মামনি, আমার কাছে এসো। সাগ্নিকের মুখে তখন হিংস্রতা। হঠাৎ একটা পকেট নাইফ বের করে এগিয়ে গেল কৌশিকীর দিকে। কৌশিকীর গলা লক্ষ্য করে ছুরিটা চালাতে গেল, তখনই সাগ্নিকের হাতটা সে ধরে ফেলল। প্রায় 6 ফুট লম্বা জিম করা ছেলেটাকে এক লাথি মেরে 3 হাত দূরে ফেলে দিল সে। তার শরীরে যেন কোনো দৈব শক্তি ভর করেছে। সাগ্নিকের গলাটা টিপে ধরে শূন্যে তুলে প্রশ্ন করল, কি ভাবি, পাপ করে পার পেয়ে যাবি? শাস্তি তোকে পেতেই হবে। সাগ্নিকের কাছে সম্পূর্ণ ব্যাপারটাই অপ্রত্যাশিত লাগছিল। ভয়ে জ্ঞান হারানোর পর কৌশিকী তার দেহটা ছুঁড়ে ফেলে দিয়েছিল মাটিতে। তারপর রজতকে পাঁজা কোলা করে বেরিয়ে গেল গুদাম ঘর থেকে। পরের দিন হাসপাতালে রজতের জ্ঞান ফিরলে সে দেখল সামনেই সেই আগের পরিচিত কৌশিকী। তুমি ঠিক আছো কৌশিকী? তোমায় যে কি বলে ধন্যবাদ দেব। সাগ্নিক এখন জেলে। পুলিশ এই গুদাম ঘর রেড করে আরো প্রমাণ পেয়েছে। তবে যখন আশ্রমে কাজ করছিলাম, হঠাৎ কেমন একটা ঘোরের মধ্যে চলে গেলাম। তারপর আর কিছু মনে নেই। শেষ হলো আজকের গল্প কৌশিকী। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই লেখক সৌগত ঘোষ ও সমস্ত টিমকে।
পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুধু গল্প নয়, ইউটিউব চ্যানেলের সাথে।